A very special good morning to all of you present here. আপনাদের সবাইকে বেঙ্গল স্টাডি হাব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত। প্রতিদিন সকাল 7টার মতো আজও ঠিক নিয়ে চলে এসেছি কারেন্ট অ্যাফেয়ার শো। পিএসসি, এসএসসি, ডাব্লিউবিসিএস এবং ব্যাংক এই সব ধরনের কম্পিটিটিভ পরীক্ষার প্রস্তুতির জন্য কারেন্ট অ্যাফেয়ার্স ও জিকের খবরের জন্য এই চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করুন ও ফেসবুক পেজটিতে অবশ্যই লাইক করুন to get the PDF। তো চলে যাচ্ছি আজকের এমসিকিউ প্লাস স্ট্যাটিক জিকে সেশনে। ফার্স্ট কোশ্চেন, রিসেন্টলি ইন্ডিয়ান গভর্নমেন্ট হ্যাজ সাইন্ড 5 more মানে হচ্ছে কি মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং টু ডেভেলপ এডুকেশনাল ইনফ্রা ইন হুইচ অফ দ্য ফলোয়িং কান্ট্রি। সাম্প্রতিককালে কোন দেশের সাথে ভারতের 5টি মৌ বা মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং স্বাক্ষর হয়েছে সেই দেশের এডুকেশনের ওপর ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য। তো 4টে অপশান আছে, ইসরায়েল, আফগানিস্তান, নেপাল, ভুটান। সঠিক অপশানটা হচ্ছে আফগানিস্তান। এবার এর বিষয় অর্থাৎ আফগানিস্তান এবং এই মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিংটার বিষয় একটুখানি আমরা জেনে নেব ফ্যাক্টগুলো। ইন আফগানিস্তান's capital city Kabul on 5th July 5 memorandum of understanding were signed under the high impact community development। ইন্ডিয়ার সাথে আফগানিস্তানের রিলেশন এই মুহূর্তে খুবই ভালো, আর ইন্ডিয়া আফগানিস্তানকে অনেক কিছু ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করে, বিশেষ করে স্পোর্টস বা ক্রিকেটের। তো মানে অবভিয়াসলি ক্রিকেটের আফগানিস্তান যে টেস্ট ক্রিকেট খেলে বা বিভিন্ন ক্রিকেট খেলে তার বিভিন্ন সরঞ্জাম থেকে শুরু করে ফেসিলিটি কিন্তু ইন্ডিয়ার তরফ থেকেই যায়। তো এই ছিল এই খবরটা রিলেটেড ফ্যাক্টটা। এবার আফগানিস্তান রিলেটেড ফ্যাক্ট হচ্ছে আফগানিস্তানের ক্যাপিটাল সিটির নাম হচ্ছে কাবুল, কারেন্সি হচ্ছে আফগানি, আর প্রেসিডেন্টের নাম হচ্ছে আশরাফ গানি। আফগানিস্তানের আমরা যদি ম্যাপটা একটু লক্ষ্য করি, এখানে হচ্ছে আমাদের ইন্ডিয়া, এখানে পাকিস্তান, ইন্ডিয়ার সাথে একটু বর্ডার শেয়ার করে এই জায়গাটা কাশ্মীরে, যেটা কেউ বলে পাকিস্তান অকুপাইড কাশ্মীর, আবার কিছুটা ইন্ডিয়ার সঙ্গেও আছে। যাই হোক, তো এইদিকে যে হচ্ছে চায়না, এইদিকে তাজিকিস্তান, এইদিকে উজবেকিস্তান আর তুর্কমেনিস্তান, তার মাঝখানে হচ্ছে ঠিক আফগানিস্তান, আর ওদের ক্যাপিটাল সিটিটা হচ্ছে এইখানে। তো এই হচ্ছে আফগানিস্তানের ম্যাপ। আফগানিস্তানের জাস্ট নেইবারিং কান্ট্রিগুলো জেনে রাখা ভালো যে কোথায় কি আছে। চলে যাব পরবর্তী কোশ্চেনে। ইন হুইচ অফ দ্য ফলোয়িং স্টেট রেলওয়ে সেট আপ সোলার প্ল্যান্ট টু ডাইরেক্টলি পাওয়ার রেলওয়ে ওভারহেড লাইন। এর মধ্যে কোন স্টেটে বা কোন রাজ্যে ভারতীয় রেল সৌরশক্তিকে ব্যবহার করে রেলের তারে বিদ্যুৎ সংযোগ বা রেল যে বিদ্যুতের মাধ্যমে চলে অর্থাৎ ওভারহেডের তারগুলোর মাধ্যমে চলে সেইখানে ইলেকট্রিসিটি প্রদান করবে? 4টে অপশান, মধ্যপ্রদেশ, পাঞ্জাব, কেরালা, উড়িষ্যা। তো আমাদের সঠিক অপশান কিন্তু হয়ে যাবে মধ্যপ্রদেশ। সঠিক অপশান হয়ে যাবে মধ্যপ্রদেশ। এবার এই নিউজটার ব্যাপারে একটু এক্সট্রা ইনফরমেশন জেনে নাও। দেখো, India's railway sets global standards by the noteworthy achievement in a one-of-a-kind instant. Piyush Goyal led Indian Railways has set up a solar power plant in Bina, located in the state of Madhya Pradesh। এই প্যারাগ্রাফটার মধ্যে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে কোথায় সেট আপ করবে পাওয়ার প্ল্যান্টটা, তার নাম হচ্ছে বিনা, যেটা কিনা লোকেটেড হচ্ছে মধ্যপ্রদেশে। বাকি ইনফরমেশনগুলো অতটা গুরুত্বপূর্ণ নয়, জাস্ট একবার দেখে নেবে। নেক্সট প্যারাতে ইনফরমেশন গুরুত্বপূর্ণ হচ্ছে যে রেলওয়ে বোর্ড চেয়ারম্যান বিনোদ কুমার বলেছে যে ফার্স্ট টাইম ইন দ্য ওয়ার্ল্ড এটা কিন্তু তৈরি হচ্ছে। আর এই প্রজেক্টটা ইউনিক বিকজ হচ্ছে যে ফর দ্য ফার্স্ট টাইম ইন দ্য ওয়ার্ল্ড দ্য প্রজেক্ট জেনারেটেড বাই দ্য সোলার পাওয়ার প্ল্যান্ট ইন উইল বি ডাইরেক্টলি ফিড টু দ্য ওভারহেড পাওয়ার। অর্থাৎ এই যে সোলার প্যানেলগুলো বসানো হবে বিনাতে মধ্যপ্রদেশে, সেইখানে যে বিদ্যুৎটা উৎপন্ন হবে অর্থাৎ সৌরশক্তির মাধ্যমে যে বিদ্যুৎটা উৎপন্ন হবে সেটা কিন্তু ডাইরেক্টলি ওভারহেড তারের মাধ্যমে রেল চলাচলের ক্ষেত্রে ইউজ করা হবে। এটা কিন্তু ওয়ার্ল্ডে বলছে ফার্স্ট টাইম এরকম একটা উদ্যোগ কিন্তু নেওয়া হয়েছে। আচ্ছা, রেলওয়ে মন্ত্রী আমাদের নাম কি? রেলওয়ে মিনিস্টারের নাম হচ্ছে পীযূষ গোয়েল। আচ্ছা, এছাড়াও এইখানে ইম্পর্টেন্ট হচ্ছে যে কত টাকা এখানে খরচা হচ্ছে ফর ইন্ডিয়াস রেলওয়ে। দেখো এখানে যে 1.37 crore খরচ হচ্ছে, কিন্তু এই 25 লক্ষ ইউনিট অফ এনার্জি অ্যানুয়ালি এবং সেভ করতে পারবে। মানে এইটা হচ্ছে যে খরচ, অ্যাকচুয়ালি এই অ্যামাউন্টটা ইন্ডিয়ান রেলওয়ে কিন্তু সেভ করতে পারবে। অর্থাৎ এই যে
1.7 এই মেগা প্রজেক্টটা হয়েছে বা হবে, এই প্রজেক্টটার জন্য কিন্তু এত টাকা ইন্ডিয়ান রেলওয়ে কিন্তু ওদের খরচ বেঁচে যাবে। তো চলে যাব পরবর্তী কোশ্চেনে বা পরবর্তী স্ট্যাটিক ফ্যাক্টে অ্যাবাউট মধ্যপ্রদেশ। যেমন স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ যে মধ্যপ্রদেশের ক্যাপিটালের নাম হচ্ছে ভোপাল, সিএম এর নাম হচ্ছে শিবরাজ সিং চৌহান বা আমরা যাকে ভালোবেসে বলি মামাজি, আর ডিস্ট্রিক্টের নাম হচ্ছে 50, মানে ডিস্ট্রিক্ট হচ্ছে নাম্বার অফ ডিস্ট্রিক্ট হচ্ছে 52। তো ম্যাপটা একবার দেখে নাও যে এরা কার কার সাথে স্টেট বাউন্ডারি শেয়ার করে। উত্তরপ্রদেশ, রাজস্থান, গুজরাট, মহারাষ্ট্র আর ছত্তিশগড়, রাইট। তো এদের ক্যাপিটাল সিটিটা হচ্ছে ঠিক এই মাঝখানে আছে ভোপাল, আর মোট 52খানা ওদের হচ্ছে সিটি আছে বা ডিস্ট্রিক্ট আছে। আর ভোপাল কিন্তু অ্যাকচুয়ালি লাস্ট ইয়ার স্বচ্ছ ভারত মিশনে কিন্তু সম্ভবত ফার্স্ট এসেছিল, অর্থাৎ ক্লিনেস্ট সিটি ইন দ্য কান্ট্রি। আর মধ্যপ্রদেশের সবচেয়ে ইম্পর্টেন্ট এই মুহূর্তে মধ্যপ্রদেশ নিউজে আছে, বিকজ ভ্যারিয়াস এখানে স্কিম লঞ্চ হয়েছে। সেই স্কিম লঞ্চগুলোর জন্য কিন্তু মধ্যপ্রদেশ খুব ইম্পর্টেন্ট এবং মধ্যপ্রদেশ থেকে কিন্তু কোশ্চেন আসতেই পারে। নেক্সট কোশ্চেনে যাব, হুইচ অফ দ্য ফলোয়িং অর্গানাইজেশন ফর্মড অ্যান এক্সপার্ট প্যানেল টু স্টাডি কোভিড ইম্প্যাক্ট অন হিউম্যান রাইটস। এদের মধ্যে কোন সংস্থা একটি কমিটি গঠন করবে যা কোভিড-19 মানে কোভিড-19 হিউম্যান রাইটস বা মানবিক জীবনে কতটা এফেক্ট ফেলবে এবং তাতে কোনো হিউম্যান রাইটস লঙ্ঘন হচ্ছে কিনা সেই বিষয়ে এই কমিটিটা কিন্তু রিপোর্ট জমা দেবে। তো চারটে অপশান আছে, ডিআরডিও, এনএইচআরসি, ইসরো আর আইআইটি বোম্বে। সঠিক অপশানটা হচ্ছে কিন্তু এনএইচআরসি, সঠিক অপশানটা হচ্ছে এনএইচআরসি। তো এবার এনএইচআরসির পুরো কথাটা কি, ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন, ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন। এবার এই রিপোর্টটার ব্যাপারে আমরা জেনে নেব। রিপোর্টটা হচ্ছে দ্য ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন হ্যাজ কনস্টিটিউটেড অ্যান 11-member এক্সপার্ট কমিটি টু স্টাডি ইম্প্যাক্ট অফ কোভিড-19 অন দ্য হিউম্যান রাইটস অ্যান্ড ফিউচার রেসপন্স অফ দ্য গভর্নমেন্ট। অর্থাৎ মানুষের বা আমাদের ভারতের নাগরিকদের উপর এই কোভিড-19 যা প্রভাব এবং তার উপর হিউম্যান রাইটস কীভাবে কাজ করবে আর ফিউচারে এর রেসপন্স কী হবে তার বিষয়ে কিন্তু গভর্নমেন্টকে একটা রিপোর্ট জমা দেবে। এবার দেখা যাক প্যানেলে কে কে আছে। প্যানেলের হেডের নাম হচ্ছে ডক্টর কে.এস. রেড্ডি, যিনি হচ্ছে প্রেসিডেন্ট অফ পাবলিক হেলথ ফাউন্ডেশন অফ ইন্ডিয়া। ঠিক আছে, তো এই হচ্ছে এই খবরটা গেল। আর এই খবরটার আরেকটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এই যে কমিটিটা গঠন হচ্ছে তাদের মূল লক্ষ্য হবে হিউম্যান রাইটস অফ পিপল, স্পেশালি মার্জিনালাইজড অ্যান্ড ভালনারেবল সেকশন অফ দ্য সোসাইটি ইনক্লুডিং মাইগ্রেন্ট লেবার। এই যে ভালনারেবল সেকশন মানে যারা হচ্ছে আমাদের পিছিয়ে পড়া শ্রেণী, যারা কিন্তু খুব সহজে তাদের জীবনে এফেক্ট পড়ে যায়। তো এনএইচআরএস বা ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের ব্যাপারে বলতে গেলে বলতে হয় যে এটা ফর্মড হয়েছিল 12 অক্টোবর, এখানে অক্টোবর হবে 1993। হেডকোয়ার্টার হচ্ছে নিউ দিল্লিতে। ফার্স্ট এক্সিকিউটিভের নাম হচ্ছে রঙ্গনাথ মিশ্রা আর প্রিসিডিং এক্সিকিউটিভের নাম হচ্ছে কেজি বালাকৃষ্ণন। তো এই গেল এই খবরটা। এবার যাব পরবর্তী নিউজে। ইন্ডিয়ান রেলওয়েজ টু ট্রান্সফর্ম ইটসেলফ অ্যাজ নেট জিরো কার্বন এমিশন মাস ট্রান্সপোর্টেশন নেটওয়ার্ক বাই হুইচ ইয়ার। এর মধ্যে কত সালে ইন্ডিয়ান রেলওয়ে কিন্তু একটা মিশন নিয়েছে যে সমস্ত রেলের যেটা পরিষেবা সেটাকে একদম কার্বন ফ্রি বা কার্বন শূন্য কিন্তু করবে। 2025, 30, 27 এবং 28 এই চারটে অপশান আছে। এর মধ্যে সঠিক অপশানটা হচ্ছে 2030। এবার এই নিউজটার ব্যাপারে একটু এক্সট্রা ডিটেলস আমরা জেনে নেব যে ইন্ডিয়াস রেলওয়ে ইজ সেট টু ট্রান্সফর্ম ইটসেলফ অ্যাজ নেট জিরো কার্বন এমিশন মাস ট্রান্সপোর্টেশন বাই 2030, অর্থাৎ 2030 সালে এটা কিন্তু কার্বন ফ্রি হয়ে যাবে, যেটা কিন্তু ডাইরেক্টেড বাই প্রাইম মিনিস্টার। এবার এই যে প্রজেক্টটা, এই প্রজেক্টটা কীভাবে কি কাজ করছে দেখো, এখানে দেখো ইন্ডিয়াস রেলওয়ে is committed to utilize solar energy for meeting the requirement of its transaction power as well as become a complete green mode of transportation। অর্থাৎ আগের একটা নিউজ ছিল রেলের সম্বন্ধে, সেইখানেও যেটা আছে এখানেও ঠিক তাই, অর্থাৎ সোলার পাওয়ারকে কাজে লাগিয়ে কিন্তু ওরা চাইছে যে ইন্ডিয়ান রেলওয়ে চাইছে যে ওরা গ্রিন মোড অফ ট্রান্সপোর্টেশন হবে যেখানে কিন্তু কার্বন ফ্রি হয়ে যাবে। আচ্ছা,
এটা তো গেল। এবার বাকি এইখানে যেটা আছে নিউজটা জানার সেটা হচ্ছে যে লাস্ট লাইনটা, যে আত্মনির্ভর ভারত, অর্থাৎ প্রধানমন্ত্রী, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বা প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী কিছুদিন আগে অ্যানাউন্স করেছিলেন যে আত্মনির্ভর ভারত। সেই আত্মনির্ভর ভারত বা সেলফ সাফিসিয়েন্ট ইন্ডিয়া বা সেলফ রিলায়েন্স ইন্ডিয়া, এই উদ্যোগটার মানে এই উদ্যোগটাকে বাস্তবায়িত করার জন্য এটা কিন্তু একটা খুবই ইম্পর্টেন্ট প্রজেক্ট। তো এই গেল এর নিউজটা। আমরা এবার যাব নেক্সট নিউজে। Which of the following IIT has developed a disinfection box for personal things? পার্সোনাল থিংসকে সুরক্ষিত রাখতে বা ডিসইনফেক্টেড রাখতে এর মধ্যে কোন আইআইটি একটা ডিসইনফেকশন বক্স কিন্তু আবিষ্কার করেছেন বা করেছে? চারটে অপশান আছে, আইআইটি কানপুর, রুড়কি, হায়দ্রাবাদ এবং বোম্বে। এর মধ্যে সঠিক অপশানটা হচ্ছে কিন্তু রুড়কি, আইআইটি রুড়কি। তো এবার আইআইটি হায়দ্রাবাদ কিছুদিন আগে নিউজে ছিল, কারণটা তোমরা কমেন্টে বলবে। কানপুরও নিউজে আছে এবং বোম্বে নিউজে আছে, কারণ এখানকার একজন প্রফেসর কিন্তু পুরস্কার পেয়েছেন, তো ওই জন্য এটা নিউজে আছে। নেক্সট কোশ্চেন বা নেক্সট এই আইআইটি রুড়কির এক্সটেন্ডের যেটা আমাদের নিউজটা, যে ইউনিসেভিয়ার বক্সটার নাম দিয়েছে আর ডিসইনফেকশন বক্স হ্যাজ বিন ডেভেলপড বাই দ্য রিসার্চার্স অ্যাট আইআইটি রুড়কি। এইটা কিভাবে কাজ করে, কাজটা করে দেখে নাও। যে কন্টেন্টস অফ মেটাল কোটেড উইথ হাইলি রিফ্লেক্টেড জিওমেট্রি হুইচ অলওয়েজ reflective geometry which allows the calibrated message of UVC অর্থাৎ ultraviolet ray to disinfect the personal belongings. The box also comprises an additional safety switch for UVC light. Actually ultraviolet ray দিয়ে বা ultraviolet এই লাইটের মাধ্যমে কিন্তু আমাদের ডিসইনফেকশন বা মানে বিভিন্ন জিনিস কিন্তু ডিসইনফেকশন করা যায়। তো আইআইটি রুড়কি কিন্তু এইটা ইউজ করেছে, করে কিন্তু এটাকে ডিসইনফেক্ট করেছে। বা এই যে বক্সটা তার নামটা কিন্তু আসতে পারে যে ইউনিসেভিয়ার বলে বা আইআইটি রুড়কি বলে কিন্তু দিতে পারে। তো মনে রাখার এখানে বিষয় হচ্ছে এইটা, আইআইটি রুড়কি এটাকে ঠিক করেছে আর এখানে কিভাবে কি ইউজ হচ্ছে এইটা, যে ইউভিসি লাইটটা। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং ব্যাংক হ্যাজ লঞ্চড ইনস্ট্যান্ট লোন ডিসবার্সমেন্ট ফেসিলিটি? এর মধ্যে কোন ব্যাংক তাড়াতাড়ি ঋণ দেওয়ার পদ্ধতি নিয়ে এসেছে বা তাড়াতাড়ি লোন ক্লিয়ার করা, ঋণ দেওয়ার থেকেও বড় কথা হচ্ছে মানে ঋণটা ক্লিয়ার করার পদ্ধতিটা নিয়ে এসছে বা এটার নাম দিয়েছে যে ইনস্ট্যান্ট লোন। তো চারটে অপশানের মধ্যে অ্যাক্সিস, ইয়েস ব্যাংক, এইচডিএফসি, এসবিআই, এর মধ্যে তিনটে হচ্ছে প্রাইভেট ব্যাংক, এদের মধ্যে সঠিক অপশান হচ্ছে ইয়েস ব্যাংক। তো ইয়েস ব্যাংকের ব্যাপারে কিছু নিউজ এবং ওই লোনটার ব্যাপারে কি নিউজ আছে দেখো। যে প্রাইভেট সেক্টর লেন্ডার ইয়েস ব্যাংক হ্যাজ লঞ্চড আ সলিউশন ফর ইনস্ট্যান্ট ডিসবার্সমেন্ট অফ রিটেল লোনস ফর দ্য ব্যাংকস প্রি অ্যাপ্রুভড লায়াবিলিটি অ্যাকাউন্ট হোল্ডার। অর্থাৎ যারা কিন্তু মানে লায়াবিলিটি আছে ব্যাংক হোল্ডারে, তাদের এই ফেসিলিটিটা কিন্তু দেওয়া যেতে পারে বা এটা কিন্তু অ্যাপ্রুভ করা হচ্ছে। কল্ড লোন ইন সেকেন্ড, দ্য অ্যালগোরিদম অ্যাক্সেস আ লোন অ্যাপ্লিকেশন ইন রিয়েল টাইম অ্যান্ড এলিমেন্টস দ্যাট নিড ফর ডকুমেন্টেশন। আচ্ছা, এখানে এলিজিবল কাস্টমার কারা? আন্ডার ইন লোন ইন সেকেন্ড উইল রিসিভ কমিউনিকেশন ফ্রম দ্য ব্যাংক উইথ লিঙ্ক টু অ্যাপ্লাই। অল দ্যাট আ কাস্টমার নিডস টু ডু ইজ ভেরিফাই অ্যান্ড অ্যাকসেপ্ট ফাইনাল অফার দ্য লেন্ডার সেরান মন্ডে। মানে এখানে যারা ভেরিফাইড করতে হবে একবার, তাহলেই কিন্তু তাড়াতাড়ি ওরা মানে কাস্টমাররা লোন পেয়ে যাবে। এবার ইয়েস ব্যাংকের ব্যাপারে কিছু এক্সট্রা ইনফরমেশন দেখো। ইয়েস ব্যাংকের সিইওর নাম হচ্ছে প্রশান্ত কুমার, ফাউন্ডারের নাম হচ্ছে রানা কাপুর, ইনি নিউজে ছিলেন কিছুদিন আগে। আর ফাউন্ডেশন ডে হচ্ছে 2004, আর হেডকোয়ার্টার নাম হচ্ছে মুম্বাইতে এদের হেডকোয়ার্টার আছে। এবার চলে যাব নেক্সট কোশ্চেনে, হুইচ স্টেট গভর্নমেন্ট লঞ্চ ওয়েভার্স সম্মান যোজনা? ওয়েভার সম্মান যোজনা বা হ্যান্ডলুম ওয়ার্কারদের সম্মান যোজনার ব্যাপারে কোন রাজ্য সরকার এই যোজনাটা নিয়ে এসছে? পাঞ্জাব, মধ্যপ্রদেশ, কর্ণাটকা, মহারাষ্ট্র। তো সঠিক অপশানটা হচ্ছে আমাদের কিন্তু কর্ণাটকা। এবার কর্ণাটকার বিষয়ে কিছু ফ্যাক্ট আর এই ওয়েভার সম্মান যোজনাটার ব্যাপারে কিছু এক্সট্রা ফ্যাক্ট দেখো। বলছে আন্ডার দি স্কিম 19,744 হ্যান্ডলুম ওয়েভার ইন দ্য স্টেট উইল গেট অ্যানুয়াল ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট, অর্থাৎ অ্যানুয়াল ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট পাবে। এদের জন্য মোট কিন্তু সরকার 10,096 কোটি টাকা বা 10.96 crore অর্থাৎ
প্রায় 11 কোটি টাকার মতো কিন্তু এরা খরচা করেছে সরকার। আর কতজন রেজিস্টার আছে? 40,663 জন। আউট অফ দেম 37,341 জন অ্যাপ্লিকেশন ফর ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট। এদের মধ্যে এতজনের কিন্তু ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্সের প্রয়োজন আছে এবং তারা কিন্তু অলরেডি অ্যাপ্লাই করেছে। তো এইখানে এইটুকুই পড়ার ছিল। আর ওয়েভার সম্মান স্কিম, এই যে 5,000 টাকা স্কিম যেটা এখানে লেখাই আছে যে প্রত্যেকে পাবে, ভ্যান্ডু মার্কাররা পাবে। আর এই ভদ্রলোকের নাম কি? ইনি হচ্ছে সিএম অফ কর্ণাটকা, বিএস ইয়েদুরাপ্পা। বিএস ওয়াই বলে লেখা ভালো, বিএস ওয়াই। আচ্ছা, এইবার হচ্ছে নেক্সট যোজনা, যে সিএম স্বাবলম্বন যোজনা হ্যাজ লঞ্চড বাই হুইচ অফ দ্য ফলোয়িং স্টেট। মুখ্যমন্ত্রী স্বাবলম্বন যোজনা এদের মধ্যে কোন রাজ্য সরকার ঘোষণা করেছে? ইউপি, দিল্লি, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড। তো সঠিক অপশানটা এখানে হচ্ছে হিমাচল প্রদেশ। সঠিক অপশানটা হচ্ছে এখানে হিমাচল প্রদেশ। এবার এই যোজনাটার ব্যাপারে একটু দেখে নেব। দেখো, বলছে মুখ্যমন্ত্রী স্বাবলম্বন যোজনা, এটা কি? দেয়ার ইজ এ গ্রেট নিড টু প্রমোট সেলফ এমপ্লয়মেন্ট, বা যেটাকে আমরা বলছি কিন্তু নিজের মানে নিজেকেই নিজে এমপ্লয়েড করা বা সেলফ এমপ্লয়মেন্ট। এটা কি জিনিসটা দেখে না? হোয়েদার দেয়ার ইজ এ ল্যাক অফ অ্যাডুকুয়েট এমপ্লয়মেন্ট ইন বোথ গভর্নমেন্ট সেক্টর অর দ্য প্রাইভেট সেক্টর। অর্থাৎ গভর্নমেন্ট সেক্টর এবং প্রাইভেট সেক্টর ইনঅ্যাডুকুয়েট বা ল্যাক অফ এমপ্লয়মেন্ট যখন থাকে, দ্য স্টেট গভর্নমেন্ট অফ হিমাচল প্রদেশ হ্যাজ টেকেন দ্য স্টেপ ইন দিস ডাইরেকশন অ্যান্ড অ্যানাউন্সড আ নিউ স্কিম ফর দ্য ইউথ অফ দ্য স্টেট। অর্থাৎ ওই স্টেটের বা হিমাচল প্রদেশের ইয়ং এজের জন্য বা যুবকদের জন্য কিন্তু এই প্রজেক্টটা নেওয়া হয়েছে। তো এখানে কি বলা হয়েছে? উইল এক্সপ্লোর পসিবিলিটি অফ নিউ জব ইন দ্য ফিল্ড অফ সেলফ এমপ্লয়মেন্ট। অর্থাৎ সেলফ এমপ্লয়মেন্ট বলতে আমরা জেনারেলি ব্যবসাকে বোঝা হয়, বিভিন্ন ধরনের ব্যবসা, বিভিন্ন ধরনের নিজেদের কাজ, যেখানে নিজে ইনভেস্ট করে নিজেই মালিক, নিজের মালিক, ঠিক সেই ধরনের কাজকে কিন্তু বলা হচ্ছে। আচ্ছা, আরেকটু এখানে দেখে নাও যে সেভারাল স্কিম হ্যাভ বিন অ্যানাউন্সড অ্যালং উইথ দিস স্কিম, স্পেশালি দ্য হাউজিং বেনিফিট স্কিম হুইচ উইল ওয়ার্ক অ্যাট দ্য রিজিওনাল লেভেল জাস্ট লাইক দ্য উজ্জ্বল স্কিম অফ দ্য সেন্ট্রাল। তো এই হচ্ছে এই স্কিমটার ব্যাপারে ইনফরমেশন। এবার যাবো আমরা নেক্সট কোশ্চেনে। বিজয় শেখর শর্মা ইজ দ্য ফাউন্ডার অ্যান্ড সিইও অফ হুইচ অফ দ্য ফলোয়িং কোম্পানি। এর মধ্যে কোন কোম্পানি বা কোন স্টার্ট আপের আমরা বলতে পারি যে বিজয় শেখর শর্মা কিন্তু একজন সিইও বা ফাউন্ডার এই কোম্পানি? পেটিএম, ওয়ো, ফ্লিপকার্ট, ফোনপে, চারটেই খুব গুরুত্বপূর্ণ নাম, চারটে আমরা প্রতিদিন কোথাও না কোথাও ইউজ করি। তো এদের মধ্যে সঠিক অপশানটা হচ্ছে কিন্তু অবশ্যই পেটিএম। এবার পেটিএম কেন নিউজে আছে তার কারণ হচ্ছে যে এই যে পেটিএম টু অ্যাকোয়ার রহেজা কিউবিই টু এক্সপ্যান্ড ইটস ফাইন্যান্সিয়াল সার্ভিসেস অফারিংস। অর্থাৎ পেটিএম owned by 197 Communication Limited along with বিজয় শেখর শর্মা is set to acquire রেহাজা কিউবি। এইটাকে অ্যাকোয়ার করেছে, এর 49% কিন্তু শেয়ার অ্যাকোয়ার করেছে, ওই জন্য এখানে কিন্তু এটা নিউজে আছে পেটিএমটা। আর এই ডিলটা ফাইনাল হবে যখন ইরডাই বা ইন্স্যুরেন্স রেগুলেটরি ডেভেলপমেন্ট অথরিটি এটা কিন্তু অ্যাপ্রুভ করে দেবে। তো এই হচ্ছে এই নিউজটা। এবার যাব নেক্সট কোশ্চেনে। হু ওয়াজ দ্য স্পেশাল রিপ্রেজেন্টেটিভ ফ্রম ইন্ডিয়া অফ গালওয়ান ভ্যালি ইস্যু। এর মধ্যে কাকে গালওয়ান ভ্যালি ইস্যুতে ভারতের পক্ষ থেকে কথা বলার দায়িত্ব বা স্পেশাল একটা রিপ্রেজেন্টেশন কিন্তু দেওয়া হয়েছে? জেনারেল বিপিন রাওয়াত, অজিত ডোভাল, এস জয়শঙ্কর এবং রাজনাথ সিং। চারজনই বিখ্যাত মানুষ বা সবসময় নিউজে থাকেন। তো এদের মধ্যে সঠিক অপশানটা হচ্ছে কিন্তু আমাদের সিকিউরিটি অ্যাডভাইজার বা ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত ডোভাল। বাকিদের সম্বন্ধে বলতে গেলে বলতে হয় জেনারেল বিপিন রাওয়াত হচ্ছে চিফ ডিফেন্স স্টাফ। এটা কোশ্চেন পরীক্ষাতে আসতে পারে, কারণ এটা ইনি হচ্ছে ফার্স্ট চিফ ডিফেন্স স্টাফ। নেক্সট হচ্ছে এস জয়শঙ্কর, যিনি কিন্তু হচ্ছে আমাদের এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রি, ইনি নিজেও একজন আইএএস অফিসার ছিলেন। আর রাজনাথ সিং হচ্ছে আমাদের ডিফেন্স মিনিস্ট্রি। এবার গালওয়ান ভ্যালি নিয়ে এবং এই জিনিসটা নিয়ে একটু দেখে নাও। বলছি যে সিগন্যালিং মুভমেন্ট এফার্ট টু রিজলভ মিলিটারি স্ট্যান্ড অফ লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। তোমরা জানো যে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলে চায়নার সঙ্গে ইন্ডিয়ার ঝামেলা হচ্ছে গালওয়ান সিটিতে। তো সেই বিষয়ে চীনের প্রধানমন্ত্রী বা চীনের ফরেন মিনিস্ট্রির সঙ্গে অজিত ডোভাল কিন্তু কথা বলেছেন এবং কি কি নেসেসারি স্টেপ নেওয়া যায় টু অ্যাসিওর দ্য পিস অ্যান্ড ট্র্যাঙ্কুইলিটি, সেটা কিন্তু এই বিষয়ে কথা বলা হয়েছে যে ইন্ডিয়া চায়না বর্ডারে কি করে আবার শান্তি ফিরিয়ে আনা যায়, সেই বিষয়ে কিন্তু অজিত ডোভালকে দায়িত্ব দেওয়া হয়েছে। এবার গালওয়ান ভ্যালি আর ইন্ডিয়া চায়নার অবস্থানটা দেখে নাও। এটা হচ্ছে গালওয়ান ভ্যালি।
এটা হচ্ছে লাইন অফ কন্ট্রোল পাকিস্তানের সঙ্গে, এটা হচ্ছে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। এটা হচ্ছে সিয়াচিন গ্লেসিয়ার বা হাইয়েস্ট ব্যাটেল ফিল্ড ইন দ্য ওয়ার্ল্ড, যেখানে ইন্ডিয়ার আধিপত্য বেশি আছে, পৃথিবীর সবচেয়ে উঁচু যুদ্ধক্ষেত্র বলা হয়, পুরোটাই বরফের ওপরে বা হিমবাহের ওপরে। আর এটা হচ্ছে আকসাই চিন, যেখানে চাইনিজ ট্রুপটা কিন্তু আছে। তো এইবার আমাদের নেক্সট সেগমেন্ট যেটা আমি এক্সট্রা করাই প্রতিদিনই, যে এক লেভেল আপ উইথ বেঙ্গল স্টাডি হাব, অর্থাৎ কোনো না কোনো স্টেটের আমরা স্ট্যাটিক ফ্যাক্ট কিন্তু আমরা শেয়ার করি বা স্ট্যাটিক ফ্যাক্ট আমরা জানি। আগের দুদিন উড়িষ্যা এবং ওয়েস্ট বেঙ্গল নিয়ে কথা হয়েছে, তো আজকের স্ট্যাটিক ফ্যাক্ট বা আজকের স্টেটের নাম হচ্ছে ঝাড়খণ্ড। ঝাড়খণ্ড এই মুহূর্তে নিউজে আছে, কারণ ওইখানে অনেক ভালো ভালো স্কিম লঞ্চ হয়েছে, সেই স্কিমগুলো নিয়ে পরে আলোচনা করব। তো এবার স্টেটের বিষয়ে দেখা যাক। ঝাড়খণ্ডের টোটাল পপুলেশন অ্যাকর্ডিং টু 2012 বা 2011 যে সেন্সাস হয়েছিল সেখানে 3.19 crores। ক্যাপিটাল সিটির নাম হচ্ছে রাঁচি। লিটারেসি রেট হচ্ছে প্রায় 67.6%, অর্থাৎ মোটামুটি ভালোর দিকেই আছে। চিফ মিনিস্টারের নাম হচ্ছে হেমন্ত সোরেন। গভর্নরের নাম হচ্ছে দ্রৌপদী মুর্মু। ফরমেশন ডেট হচ্ছে 2000 সাল, 15 নভেম্বর 2000 সাল। যারা পিএসসি মিসেলিনিয়াসের ইন্টারভিউতে যাবে তাদের জন্য কিন্তু এই কোশ্চেনটা আসতেই পারে, বিকজ ঝাড়খণ্ড আমাদের কিন্তু নেইবারিং স্টেট আমাদের ওয়েস্ট বেঙ্গলের। এবার যাব ডিস্ট্রিক্টের সংখ্যা। ডিস্ট্রিক্ট হচ্ছে 24, আর এদের লার্জেস্ট সিটি হচ্ছে জামশেদপুর। এবার সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ন্যাশনাল পার্কস অ্যান্ড ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরি। এখানে 5টা ন্যাশনাল পার্ক ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরির নাম আছে, এইগুলো করলেই মোটামুটি হবে, কারণ এই 5টাই খুব বা এই 4টেই হচ্ছে খুব ইম্পর্টেন্ট বা এগুলোই মানে পপুলার খুব আর কি। তো প্রথমটার নাম হচ্ছে বেতলা ন্যাশনাল পার্ক, যেখানে বাইসান, এলিফেন্ট, টাইগার আর লেপার্ড কিন্তু এদের পাওয়া যায়। নেক্সট হচ্ছে দালমা ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরি, হচ্ছে দালমা হিলের ওপরে বা দালমা হিলের ওখানে। এখানে এলিফেন্টস, ডিয়ার আর স্লথ বিয়ার এগুলো দেখা যায়। নেক্সটটা খুব ইম্পর্টেন্ট হাজারিবাগ ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরি। এটা কিন্তু 1955 সালে সেট আপ হয়ে যায় বা এস্টাবলিশ হয়ে যায়, কাজে বুঝতেই পারছো, এবং হাজারিবাগ কিন্তু খুব সুন্দর জায়গা। নেক্সট হচ্ছে লেপার্ডস, মানে এই হাজারিবাগ ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরিতে লেপার্ড, টাইগার্স বা নীলগাই, হায়না এগুলো কিন্তু এখানে খুব মানে দেখা যায় বা এখানে এদের সংরক্ষিত করা হয়। নেক্সট হচ্ছে সিংভূম এলিফ্যান্ট টাইগার বা সিংভূম এলিফ্যান্ট রিজার্ভার, বুঝতেই পারছো যে এলিফ্যান্টদের এখানে রাখা হয়। নেক্সট যেটা আমরা করব সেটা হচ্ছে যে কোনো জিনিসকে ম্যাপ থেকে জানলে বা ম্যাপ থেকে বুঝতে পারলে জিনিসটা অনেক ইজি হয় এবং মনে রাখা সুবিধা হয়, তাই আমি প্রত্যেকটা কোশ্চেনের সঙ্গে কিন্তু ম্যাপটা অ্যাড করি। ঠিক এই ক্ষেত্রে ঝাড়খণ্ডের ম্যাপটা দেখে নাও। ঝাড়খণ্ডের নেইবারিং স্টেটগুলো হচ্ছে বিহার, উত্তরপ্রদেশ, ছত্তিশগড়, নিচে উড়িষ্যা, আর এইদিকে হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল। এই হচ্ছে ওদের ক্যাপিটাল সিটি রাঁচি। এইখানে হচ্ছে হাজারিবাগ, যেখানে কিন্তু ওই ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরিটা আছে। আর রেলওয়ে পোস্টারগুলো তোমরা যেমন দেখতেই পাচ্ছ যে এখানে কোথায় কোথায় আছে। এখানে হচ্ছে দুমকা, এটাও খুব ভালো জায়গা দুমকা। আচ্ছা, তো এই হচ্ছে হাজারিবাগ, সরি এই হচ্ছে ঝাড়খণ্ডের ম্যাপটা। একবার জাস্ট চোখ বুলিয়ে নেবে এবং কোথায় কি আছে একবার জেনে নিলে, জাস্ট দেখে নিলে, যদি কোনোদিন কোনো পরীক্ষায় আসে কিছু যে নেইবারিং স্টেট বা ইন্টারভিউতে জিজ্ঞাসা করতে পারে আশেপাশে কে আছে, তখন কিন্তু তোমরা উত্তর দিতে পারবে। তো এই ছিল আমাদের আজকে কারেন্ট অ্যাফেয়ার্সের শো। আর তোমাদের সবাইকে ধন্যবাদ এই শোটা ফলো করার জন্য। আমি চাইবো যে আরও বেশি করে তোমরা শোটাকে বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং জানাও যে বেঙ্গল স্টাডি হাব চ্যানেলে প্রতিদিন সকাল 7টার সময় এরকম একটা ভালো শো আসছে, যেটা কিন্তু খুবই হেল্পফুল স্টুডেন্টদের জন্য এবং প্রত্যেক পরীক্ষায় কমনযোগ্য প্রশ্ন কিন্তু এখানে আসছে। তো থ্যাংক ইউ ফর অল ওয়াচিং দিস। আর তোমরা প্লিজ কমেন্ট করে জানাও যে তোমাদের কেমন লাগছে এই শোটা এবং আর কি কি করলে তোমাদের আরও ভালো লাগবে।